আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র জুম্মার মুবারক। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যদি কেউ যুক্ত হয়ে থাকেন, জাস্ট আমাকে একটু জানাবেন যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। তো আমি আজকে আপনাদের সাথে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেটা ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স সবার জন্য আশা করি হেল্প হইতে পারে। তো আমরা যদি একে অন্যের সাথে আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি, সেটা আমাদের স্কিল ডেভেলপমেন্টেও অনেক উপকারে আসবে। সেই চিন্তা ভাবনা থেকেই আমার এই ছোট্ট প্রয়াস, যেটা আমি বরাবরই করে থাকি। তো মাঝখানে বেশ কিছুদিন, মানে আফটার লং টাইম, অ্যাপ্রক্সিমেটলি 2 ইয়ার্স, আমি এই ধরনের এক্সপিরিয়েন্স একটু কম শেয়ার করেছি। তো আজকে আমি যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে যে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স যারা আমরা নতুন জব নিতে চাই, এই জব হান্টিংয়ের ব্যাপারে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি যে কিভাবে আমরা নতুন জব আমরা অ্যারেঞ্জ করব, বা সেখানে আমরা জয়েন করতে পারবো, বা ইন্টারভিউ কল পাবো, বা সেখানে সিলেক্টেড হব। এই বিষয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম লাইভের মাধ্যমে। এটাই আমার ছোট্ট প্রয়াস। তো বিগত বেশ কিছু মাসে আমি অনেকগুলো ইন্টারভিউ নিয়েছি এবং আমি নিজেও ইন্টারভিউ দিয়েছি। সেই বিষয়ে আমি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাচ্ছি। তো প্রথমে যদি বলি, ফ্রেশারদের বিষয়ে আসি। ফ্রেশাররা যে সার্কুলারগুলো পায়, সেই সার্কুলারগুলোতে তার পজিশন বা তার ডিপার্টমেন্ট উল্লেখ করা থাকে। যেমন লেটসে আপনি প্ল্যানিং ডিপার্টমেন্টের এমটিও, বা এই ডিপার্টমেন্টের, বা মার্চেন্ডাইজিং, বা এইচআর, যে কোনো একটা ডিপার্টমেন্টের নাম উল্লেখ করা থাকে। সেখানে এমটিও নিবে এবং তার যোগ্যতাগুলো উল্লেখ করা থাকে। যেহেতু আমরা প্রথম জব নিব অ্যাজ এ ফ্রেশার, তো আপনাকে ওই সিভিটা মেইল করার সময় ওই ডিপার্টমেন্টের ওই পজিশনটা একটু মেনশন করা উচিত সাবজেক্টে। আপনারা জবে অ্যাপ্লাই করলেন, আপনাদেরকে ডাকার পরে আপনারা যখন ইন্টারভিউতে আসলেন, তখন আপনি বললেন যে এখানে প্ল্যানিংয়ে এমটিও নিবেন, আমি তো স্যার ইন্টারেস্টিং মার্চেন্ডাইজিংয়ে। তখন এই বিষয়টা একটু খারাপ দেখা যায়, তখন তারা আপনাকে সিলেক্ট করে না, আর আপনি খুব হতাশায় ভোগেন যে আপনি জব পাচ্ছেন না। এটা হচ্ছে আমার একটা পরামর্শ। দ্বিতীয় পরামর্শ যদি আমি বলি, তো যারা নতুন আছেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় মেইলিংটা একটু খুব সুন্দরভাবে করবেন, সাবজেক্টটা ভালোভাবে লিখবেন, মেইল বডিতে কিছু একটা জিনিস লিখবেন। তো যেই জিনিসটা লিখবেন ওই জিনিসটা একটু সাজায় গুছায় লিখবেন, যাতে আপনার মেইলটা দেখে তারা মনে করে যে আপনি ওই জায়গার জন্য যোগ্য, বা আপনার ভিতরে নতুনত্ব কিছু আছে। তৃতীয়ত হচ্ছে, একজন ফ্রেশারকে কিন্তু তার কাজের এক্সপিরিয়েন্স দেখে নেওয়া হয় না, তাকে নেওয়া হয় হচ্ছে তার একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড, এবং সেখানে সে অল্টারনেটিভ তার কি কি স্কিল আছে স্কিল দেখে। বিশেষ করে যদি আমি বলি, ওই স্কিলগুলোর মধ্যে কমিউনিকেশনস, ভার্বাল স্পিকিং, এবং আপনার রিটেন স্কিল, এবং কমন সেন্স বা জেনারেল নলেজ, এই কয়েকটা বিষয়ের উপরে একটু যদি মনোযোগ দিয়ে একটু প্রিপারেশন নিয়ে যাওয়া যায়, তাহলে আমি বলবো যে অবশ্যই আপনারা ভালো করতে পারবেন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি কয়েকটা সার্কুলার দিয়েছিলাম আমার কোম্পানির জন্য, যেখানে আমি সিভি শর্টলিস্ট করতে অনেক কষ্ট হয়েছে। আমি শত সিভি পেয়েছি, কিন্তু সেখানে তাদের যোগ্যতাগুলো ওইভাবে হাইলাইট করা ছিল না, সিভিগুলো কমপ্লিটলি অন্যরকম। এর ভিতরে আবার সিলেক্ট করে যাদেরকে নিয়ে আসছি, সেম ঘটনা। আমি মার্চেন্ডাইজিং ইন্টারেস্টিং, আমি প্ল্যানিং ইন্টারেস্টিং, আমি এইচআর ইন্টারেস্টিং, বিভিন্ন বিষয়ে তারা মতবাদ যখন প্রকাশ করে, তখন আমাদেরকে তাদের নেওয়া হয় না। তৃতীয়ত হচ্ছে যে আমি একজন গ্রাজুয়েশন করার লোক, দিয়েছি টেক্সটাইল বা গ্রাজুয়েশন কমপ্লিট বিভিন্ন সাবজেক্ট থেকে, তাহলে আমার মিনিমাম সাবজেক্ট নলেজগুলো থাকা উচিত, আমার মিনিমাম সাধারণ জ্ঞান থাকা উচিত, আমার মিনিমাম ভার্বাল স্পিকিং স্কিল থাকা উচিত। কারণ বর্তমান যুগে আসলে ট্যালেন্ট ছেলেপেলের অভাব নাই, আবার খুঁজতে গেলে আমরা ট্যালেন্ট ছেলেপেলে পাই না। একটা ফ্রেশার লোককে অবশ্যই রিক্রুট করা হয় তার ট্যালেন্টসই দেখে। এই হচ্ছে আমার ফ্রেশারদের জন্য একটা অ্যাডভাইস। এখন আমি চলে যাই যারা এক্সপিরিয়েন্স, যারা নতুন জব খুঁজতেছেন বা নেওয়ার জন্য চেষ্টা করতেছেন, বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করার পর আপনাদেরকে ডাকতেছে না। তো বিষয়টা তো আমি বেশ গত 1 বছর আমি অনেক জায়গায় ট্রাই করছি, তো আমি ইন্টারভিউ ফেস করছি। আমি যে জিনিসগুলো খুঁজে পাইছি যে কেন ডাকে না,
আমাদেরকে জব ইন্টারভিউতে না ডাকার বেশ কিছু কারণ আছে। তার ভিতরে যদি আমি বলি, প্রথমে কোনো একটা জায়গায় জব অ্যাপ্লাই করলে আমি যাওয়ার আগে সেখানে আমার সিভিটা চলে যায়। তো আমি আমি আমার যে সিভিটা ওখানে গেল, ওই সিভিটা কতটুকু স্ট্যান্ডার্ড। আমি আবারও বলি যে এমটিও লেভেল, এক্সিকিউটিভ লেভেল বা সিনিয়র এক্সিকিউটিভ লেভেল নিজের মন গড়া সিভি দিয়ে জব করা যায়, বাট এর উপরের লেভেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, এজিএম, জিএম লেভেলের জবগুলো যদি আপনি হান্ট করতে চান, সেখানে যদি আপনি খুঁজতে চান বা আপনি ইন্টারভিউ কল পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড সিভি মেক করতে হবে। যদি আপনার স্ট্যান্ডার্ড সিভি মেক করেন, আলহামদুলিল্লাহ। যদি আপনার ওই ব্যাপারে জ্ঞান থাকে, অবশ্যই আলহামদুলিল্লাহ। আর না হয়তো আপনার ভালো কোনো সিভি এক্সপার্টিসের মাধ্যমে আপনার সিভিটা বানানো উচিত। এটা হচ্ছে কেরিয়ারের জন্য একটা ইনভেস্টমেন্ট আমি বলবো। বিষয়টা আবার একটু ভেবে দেখবেন। যদি আমার এই কথাটাতে কোনো লজিক না থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস বক্সে একটু জানাবেন যে সিভিটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। 3 পাতা 4 পাতা সিভির উপরে ডিপেন্ড করে আপনাকে কিন্তু ইন্টারভিউ কল করবে না। আপনার ওই সিভিতে আপনি কতগুলো ফ্যাক্টরি চেঞ্জ করছেন, আপনার টোটাল জব ডিউরেশন কত, আপনার অ্যাচিভমেন্ট কি, এই বিষয়গুলো আপনাকে দেখে আপনাকে জব ইন্টারভিউতে ডাকবে। এটা হচ্ছে আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। তৃতীয়ত হচ্ছে, আপনি জব ইন্টারভিউ কল পাওয়ার পরে সেখানে পার্টিসিপেট করার পরে আবার আমরা অনেকে সিলেক্ট হই না। এই বিষয়টা নিয়ে একটু বলতে চাই। দেখেন, এখন যুগটা অনেক আধুনিক হয়ে গেছে। এই আধুনিক যুগে যদি আমরা চিন্তা করি যে আগের মতো অ্যাজ ইট ইজ চিন্তা ভাবনা করলে আমরা জবটা পেয়ে যাব, ইন্টারভিউ দিলে আমাদের জবটা হয়ে যাবে, আসলে বিষয়টা সেরকম না। কারণ বর্তমানের আপনার যে এইচআর, যারা হান্টিং করে, ট্যালেন্ট অ্যাকুইজিশন ডিপার্টমেন্ট, তারা অনেক অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে। তো তাদের সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমাদেরকেও অতটাই যোগ্য করে তুলতে হবে, অতটাই স্কিল করে তুলতে হবে, যেন আমরা ইন্টারভিউ ফেস করলে তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা আমরা অর্জন করতে পারি। আচ্ছা, এর মাঝখানে আমি একটু কথা বলি। যদি কারো কিছু জানার থাকে আপনারা কমেন্টস করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার জন্য। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে যখন আমাকে ডাকা হইলো, যদি আমার কাছে ওই সুইটেবল টাইম মতন আমি যেতে পারি, অবশ্যই আমি তাদেরকে বাই মেইল বা বাই মেসেজ বাই SMS আমি কনফার্ম করব। আর যদি আমি ওখানে পার্টিসিপেট করি, অবশ্যই তারা যে টাইমটা মেনশন করবে ঠিক সেম টাইমে আমরা ওখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবো। বিকজ তারা এই জিনিসটাও ফলো করে যে আমি কতটুকু পাঞ্চুয়াল। আচ্ছা, তারপরের বিষয়টা হচ্ছে যে আপনি কোথাও ইন্টারভিউ দিতে গেলে আপনার পজিশন অনুযায়ী অবশ্যই আপনার ড্রেস আপের বা আপনার গেট আপটা অবশ্যই খেয়াল করে নিতে হবে। অবশ্যই ফর্মাল লুকটা খুব ভালো হয়। আর আমি অবশ্যই বলবো, আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, অবশ্যই আপনার প্রিপারেশন নিয়ে যাবেন। অবশ্যই আপনার যে সিভিটা ওখানে সাবমিট করছিলেন, ওই সিভিটার ব্যাপারে একটু স্টাডি করে যাবেন। সেখানে আপনি কোন কোন দিকগুলো হাইলাইট করেছিলেন, সেই দিকগুলো অবশ্যই ঠিক আছে কি না। আচ্ছা, তারপরে যদি আমি বলতে চাই, দেখেন আমাদের ইন্টারভিউতে যেই ধরনের প্রশ্নগুলো করে, সেই প্রশ্নগুলো অবশ্যই তারা চায় নাম্বার অফ স্ট্যাটিস্টিক, মানে ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিয়ে, যাতে আমরা বলি। আমরা গদবাধা কথাবার্তা বললে তারা অবশ্যই আমাদেরকে পছন্দ করবে না। হাসান মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো অবশ্যই আমাদের নাম্বার দিয়ে কথাবার্তা বলতে হবে, এবং আমরা যে কথাটা বলবো সেটাতে যেন শতভাগ এবং মজবুত যুক্তি থাকে, এবং আমি যে কথাগুলো বলতেছি সেই অ্যাচিভমেন্টগুলো যেন আমার সিভিতে দেওয়া থাকে। তৃতীয়ত হয়েছে যে আমরা যখন জব ইন্টারভিউ দিব, জব ইন্টারভিউ দিতে গিয়ে নিজেকে হতাশ করা যাবে না। হতাশার ছাপ যেন আমার চেহারাতে না থাকে, এবং আমি যেটা বলবো কনফিডেন্টলি বলবো। আর যদি আমি কোনো কিছু না জানি, তাহলে বলবো যে আমার মনে পড়তেছে না। ডিরেক্ট বলা যাবে না যে আমি এটা পারি না, সে সরি, স্যার সরি আমার মনে পড়তেছে না, সিম্পল। আরেকটা বিষয় হচ্ছে যে এখন যে ডিপার্টমেন্টে জব করেন, সবাই একটু ইনোভেটিভ, একটু ক্রিটিক্যাল থিঙ্কিং মাইন্ডের লোকজন চিন্তা করে, এবং তাদেরকে রিক্রুট করার জন্য তারা অনেক চেষ্টা করে। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আমাদের এই স্কিলগুলো অবশ্যই ডেভেলপমেন্ট করা উচিত। আর সর্বশেষে একটা কথা বলবো যে আপনি যখন ম্যানেজার থেকে অ্যাবভ পজিশনে আপনি অ্যাপ্লাই করবেন, সেখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আপনার লাস্ট ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিতে আপনি রানিং আছেন, কর্তব্যরত আছেন বা ছিলেন, ওই ফ্যাক্টরির টোটাল এনভায়রনমেন্ট সম্পর্কে এবং আপনার লিডারশিপ সম্পর্কে।
এবং ওই ফ্যাক্টরির অ্যাচিভমেন্ট, যে আপনি ওখানে কি কি অ্যাচিভ করেছেন, এই জিনিসগুলো নিয়ে তারা একটু বেশি চিন্তা করে এবং সেটা নিয়ে আপনাকে যাচাই বাছাই করার চেষ্টা করে। আর সর্বশেষ যেটা বলবো, আপনার সিভিতে যে ব্যক্তি বা যার রেফারেন্সটা দিবেন, অবশ্যই যেন সেই ব্যক্তিটা আপনাকে খুব ভালো করে চিনে এবং অবশ্যই যেন ওই ব্যক্তির নাম্বারটা খোলা থাকে। উনি যেন আপনার এইচআর যখন ভেরিফিকেশন করবে, উনি যেন আপনার ব্যাপারে পজিটিভ মন্তব্য করে। তো এগুলো আমি আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বললাম। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টস করতে পারেন, স্টিল আমি আসি। বাট যদি কোনো কিছু জানার না থাকে তাহলে আমি লাইভটা শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমার মনে হয় কারো কিছু জানার নাই, সবাই ওয়েল এক্সপিরিয়েন্সড। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি সবাই এভাবে চেষ্টা করেন। স্পেশালি ফ্রেশারদের আমি বলবো আপনারা একটি স্টাডি করেন, জবের ব্যাপারে স্টাডি করেন, ছোট ছোট কিছু সফট স্কিল গ্যাদার করেন, বিশেষ করে কমিউনিকেশন, ভার্বাল স্পিকিং, রিটেন, হ্যাঁ, এগুলোর ব্যাপারে আরেকটু মানে নজর দেন, স্কিল গ্যাদার করেন। আর সর্বোপরি জেনারেল নলেজ, যেটা কমন সেন্স, জেনারেল নলেজ, এগুলো গ্যাদার করার চেষ্টা করেন। তাহলে আপনারাও ভালো কিছু করবেন, কারণ এই দেশ আপনাদের হাতেই এবং খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই আপনারা এই দেশের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা কালচার আপনারাই লিড দিবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো একদিন কোনো এক লাইভে। আসসালামু আলাইকুম। জি শাওন সাহিব ভাই, হ্যালো স্যার, হাউ আর ইউ নাও? ইয়েস, আই এম ওয়েল, পারফেক্ট, ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো ভালো থাকি আর আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। জি আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা সবাই নামাজে যাবো ইনশাআল্লাহ।